সকলকে নমস্কার। আমাদের বাংলা বিভাগের ডোমেন ক্লাব বিক্রম সিং খাঙ্গুরা মিউজিক ক্লাব আজকে এই ক্লাবের দ্বিতীয় অনুষ্ঠান। আমরা ঠিক পুজোর ছুটির আগে একটা অনুষ্ঠান করেছিলাম, আর আজকেরটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে আজকের এই অনুষ্ঠানটি বিভাগের প্রাক্তন ছাত্র, অসম্ভব দক্ষ এবং প্রতিশ্রুতি সম্পন্ন শিল্পী বিক্রম সিং খাঙ্গুরার জন্মদিন উপলক্ষে আমি যখন 1995 সালে পড়াতে এসেছি এই বিভাগে, তখন আমার প্রথম দিনের ক্লাসে উপস্থিত ছিল বিক্রম আর বিক্রমের সহপাঠী মানবেন্দ্র। বিক্রমকে 2-3 দিন পর যখন প্রথম বিক্রমের গান শুনলুম সুতপাদির বাড়িতে বসে, আমার যতদূর মনে পড়ছে আজ শ্রাবণের পূর্ণিমাতে এই গানটা গেয়েছিল। এইরকম নভেম্বরেরই একটা রাতে, হঠাৎ শ্রাবণের পূর্ণিমাতে কেন গিয়েছিল বলতে পারবো না, কিন্তু আমি শুনে প্রথম প্রশ্নটা করেছিলাম ওকে যে তুমি কি ক্লাসিক্যাল গাও? তো তারপর মানবেন্দ্র প্রায় আমাকে আমার অজ্ঞতাকে প্রায় পরিহাস করে বললো, আরে ও তো মোহন সিং এর ছেলে। আর সত্যি সত্যি মোটামুটি 92-93 সাল থেকে মোহন সিং আমাদের কাছে একটা অত্যন্ত পরিচিত নাম। তার আগে আমরা খুব নাম শুনিনি। শান্তিনিকেতনে তিনি গান শেখাতেন, শান্তিনিকেতনের মানুষরা হয়তো জানতেন, কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করার পর মোহনদাস একটা খুবই বিরাট ব্যাপার হয়ে উঠলেন, যাকে বলে ফেনোমেনন। বিক্রমকে ক্লাসে দেখেছি, ক্লাসের পড়ায় যেরকম মন ছিল সবসময় এরকমটা নয়। ক্লাস নিতে নিতে খেয়াল করেছি যে বিক্রম দেশ পত্রিকা পড়ছে। একবার মনে হয়েছে একটু বলি, তা আমার স্বভাব বলিনি কিছু, ক্লাস যে করছে তার। কিন্তু তারপরে যেটা লক্ষ্য করবার সেটা হলো যে ক্লাসের শেষে সবচেয়ে প্রাসঙ্গিক এবং সবচেয়ে জটিল প্রশ্নটা বিক্রম করছে। মানে ও যে কি করছিল আমি জানি না, কিন্তু ক্লাসটা ওর মাথায় ঢুকেছে। বিক্রম সারাক্ষণ গানের মধ্যে বুঁদ হয়ে থাকতো, কিন্তু গানটাই ওর একমাত্র প্রকাশের ক্ষেত্র ছিল এরকমটা নয়। বিক্রম চমৎকার কবিতা লিখত, বিক্রম ছবি আঁকত। এমনকি আমরা যখন পুরী এক্সকারশনে গেছি তখন দেখেছি বিক্রম বেশ ভালো ক্রিকেটও খেলে। ফলে সব দিক থেকে বিক্রম একটা বেশ, সেই সময় আমাদের কাছে অন্তত আমি একেবারে নতুন এসে মানে ছাত্র হিসেবে বিক্রমকে দেখে খুব মুগ্ধ হয়েছি। এবং তারপর তার আস্তে আস্তে তার খ্যাতি বেড়েছে, তার প্রভাব বেড়েছে। কারণ বিক্রমের প্রভাব কথাটা আমি এই কারণে ব্যবহার করছি যে এখন যারা গান গাইছেন অনেকের গান শুনেই মনে হয় যে তারা খুব সচেতনভাবে বিক্রমের গান শুনেছে। সমস্যাটা থেকেই যায় যে বিক্রম একেবারে অনুকরণীয়, ফলে বিক্রমের প্রভাবটা সবসময় যে খুব ভালো প্রভাব এরকমটা বলতে পারি না। তথাপি আমরা আজকে বিক্রমের জন্মদিনে বিক্রমকে মনে রেখে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। বিক্রমের রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমরা সকলেই পরিচিত, তার একাধিক সিডি রয়েছে ইউটিউবে, সেটা শুনতে পাওয়া যায়। একটু কেবল মনে করিয়ে দিই যে বিক্রমের গাওয়া ক্লাসিক্যাল গানেরও কিন্তু একাধিক সিডি ছিল। তাতে কিছু কিছু
ছোট ছোট রাগ সে গেয়েছে এবং একটিতে সে দুটি রাগ বড় করে গেয়েছে। একটি হচ্ছে ছায়ানট, অন্যটি আমার এক্ষুনি মনে পড়ছে না। দুদিকে দুটো বড় রাগ। আজকের অনুষ্ঠানের আমাদের যে পরিকল্পনাটা সেটা একটু জানিয়ে রাখি। প্রথমে বর্তমান এবং প্রাক্তনরা মিলে কিছু গান গাইবে, তার সঙ্গে একটু নাচ থাকবে। তারপরে বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে চণ্ডালিকার একটা দৃশ্য গেয়ে শোনাবে। আমি বিভাগের ছাত্রীদের অনুরোধ করেছিলাম যে তার সঙ্গে যদি একটু নাচেরও ব্যবস্থা রাখা যায়, কিন্তু এত সংক্ষিপ্ত সময়ে সেটা হয়ে ওঠেনি। কিন্তু এইটা একটা ট্রেলার হয়ে রইল, ভবিষ্যতে যদি এটাকে অন্যভাবে বাড়ানো যায়। এই চণ্ডালিকার আগে আমাদের আরেক পুরনো ছাত্র বাপ্পা ঘোষ, তিনি দুটি গান করবেন। চণ্ডালিকার অংশে গান করবেন শ্রাবণী বসু, প্রত্যুষা দত্ত, বাপ্পা ঘোষ এবং আশা করি সুভাষ মুখোপাধ্যায়, কেননা সুভাষ এখনো এসে পৌঁছয়নি। এবং সব শেষে আমাদের বিভাগের অত্যন্ত কৃতি ছাত্র, গুণী ছাত্র, যার বাজনা আমি সবসময় শুনতে খুব ভালোবাসি, যাকে আমরা সঙ্গত করতেই শুনি সচরাচর, সৌগত দাস। আজ তার সঙ্গতের ভূমিকাটা নিশ্চয়ই থাকবে, কিন্তু তারপরে সে শেষকালে একটা পূর্ণাঙ্গ সময়ের ক্লাসিক্যাল বাজাবে এসরাজে। এই আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা। এবং প্রথমে ছাত্রছাত্রীদের গান এবং তার সঙ্গে বর্তমান ছাত্রছাত্রীদের নাচ, সেটা দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারপর বিক্রমের সহপাঠী মানবেন্দ্র মুখোপাধ্যায় কিছু কথা বলবেন। Oh
বেশি চলে গেছে একটা
পুরো মঞ্চটাকে একটু বদলে নেওয়ার জন্য যারা একদম ফ্রন্ট রয়ে তাদের অনুরোধ করবে একটু পিছিয়ে যেতে, আমি আবার ওই জায়গাটা ছেড়ে দেবো। চলে 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 নমস্কার সবাইকে। আমি আজকে এখানে বিভাগীয় প্রধান হিসেবে কোনো বক্তব্য উপস্থাপন করছি না। আমি বিভাগীয় প্রধান হিসেবে 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1টি হচ্ছে যে
আমি আমার বন্ধু, একান্ত প্রিয় বন্ধু বিক্রমকে স্মরণ করে দুটো একটা কথা বলি। আমাদের বন্ধু মৌ, সুস্মিতা এখানে উপস্থিত, আমরা যারা বিক্রমের বন্ধু বলয়ের মধ্যে ছিলাম। আসলে বিক্রম সম্পর্কে খুব অল্প কথায় কিছু বলা আমার পক্ষে বেশ অসম্ভবই বলা যায়। একটা খানিকটা অভ্রদার কথার সূত্রে আমাদের বর্তমান ছেলেমেয়েরা বিক্রম সম্পর্কে একটা ধারণা পেয়েছ। আমি অভ্রদার কাছে এই কৃতজ্ঞতা জানাবো যে আমরা যখন বিক্রমের নামে এই মিউজিক ক্লাবটা করলাম এবং আজ প্রথম আমাদের যে অনুষ্ঠানটা হলো সেখানে আমি ঘোষণা করেছিলাম যে 23শে নভেম্বর বিক্রমের জন্মদিনে আমাদের একটা অধিবেশন হবে, সঙ্গীতে, কবিতায়, নানাভাবে বিক্রমকে আমরা স্মরণ করব। কারণ বিক্রমের চলে যাওয়াটা ব্যক্তিগতভাবে আমার বা সুস্মিতার, মৌয়ের বা তাদের পরিবারের এইটে ক্ষতি নয়। বিক্রমের চলে যাওয়াটা, অকালে চলে যাওয়াটা রবীন্দ্রসঙ্গীতের জগতে, বাংলা কবিতার জগতে এবং আরও অনেক অনেক দিক থেকে একটা বিরাট বড় ক্ষতি হয়ে যাওয়া, কিন্তু সেটা তো ফিরে আসবে না। আমি তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমান ছেলে মেয়েদের যে বিক্রম আসলে ঠিক কেমন। খুব অল্প কথায় বলা খুব মুশকিল। আমি একটু লিখেছিলাম এক সময়, এই শিলাদিত্য পত্রিকা বিক্রমকে নিয়ে বিশেষ একটা সংখ্যা করে 2017 সালের জুলাই মাসে। আমি লেখাটা গ্রুপে, মানে বিক্রম সিং ভাঙ্গুরা মিউজিক ক্লাবের গ্রুপে আজকে দিয়েছি, তোমরা পারলে একটু পড়ে নিও। এত কথা এখনই বলা যাবে না, একটু অল্প দু একটা কথা বলি, একটু আভাসে বোঝবার চেষ্টা করতে পারো তোমরা। 90-এর দশকের গোড়ায় যখন আমরা বাংলা বিভাগে এলাম, মানে আমি এসেছি একটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষিত, মানে পটভূমি থেকে। বিক্রম এখানেই জন্ম, তার বাবা এসেছিলেন সুদূর পাঞ্জাব থেকে, মা বাঙালি। এখানেই তার জন্ম, এই শান্তিনিকেতনে তার বড় হয়ে ওঠা, আনন্দ পাঠশালা থেকে তার পড়াশুনো। সে পুরোদস্তুর একজন বাঙালি। সে বাংলা বিভাগে ভর্তি হলো। শিমুলতলার বাংলা বিভাগে প্রথম যখন দেখি, কারোর সঙ্গে পরিচয় নেই সেভাবে, একটি ছাত্র, নভেম্বর মাস, তখন আমাদের এরকম সময় সেশনটা শুরু হতো, কার্যত পাজামা পাঞ্জাবি আর কালো একটা শাল, সেটা এইভাবে রাখা, ক্রস করে, ডান হাতটা খোলা। সে খানিকটা ভিড়ের মধ্যে নির্জনে দাঁড়িয়ে থাকে এবং আলাদা করে তার দিকে দৃষ্টি যায়। কিভাবে যেন অল্প দিনের মধ্যে তার আমার খুব একটা গাঢ় বন্ধুত্ব হয়ে গেল। সে খুব ক্লাসে মনোযোগী না, কিন্তু সিলেবাসের বাইরে সে প্রচুর পড়াশুনো করে। তার ব্যাগে গীতা চট্টোপাধ্যায়, দেবারতী মিত্র, শক্তি, শঙ্খ, মাতিস, রেমরা থাকে, কিন্তু সেটা দেখানোর জন্য না, সত্যি তার একটা আলাদা অনুরাগ এইসব বিষয়ের প্রতি রয়েছে, তা বুঝতে পারি। বিশ্বভারতী ক্যান্টিনে যখন আমাদের টিফিন আওয়ার ছিল, তখন মর্নিং ক্লাস হতো। সকালবেলায় যখন আমরা টিফিন করতে যেতাম, তখন দেখতাম সেসব নিয়ে অনর্গল কথা বলে যেতে পারে, প্রচণ্ড আড্ডাবাজ এবং মজার মজার কথাও বলে। সবসময় ভারী ভারী কথা বলে এমন নয়, শুধু সিলেবাসটা নিয়ে তার মাথা ব্যথা একেবারেই নেই। ইন্টারনাল, ফাইনাল কোনো কিছুই নিয়ে তার মাথা ব্যথা নেই। এবং এইটাই করতে করতে একবার হলো কি, আমাদের যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা এলো, টেগোর স্টাডিজ দিয়ে আমাদের শুরু হতো পরীক্ষা। টেগোর স্টাডিজ পরীক্ষাটা যেহেতু গোটা বিশ্বভারতী সবার, সেজন্য সেইটা হতো 10টায়, আর আমাদের বিভাগের পরীক্ষাগুলো হতো 8টা থেকে। তো 10টার সময় পরীক্ষা টেগোর স্টাডিজ দিয়েছে, তারপরের দিন বিভাগের কোন একটা সাবজেক্ট ছিল। সে যথারীতি 10টার সময় পরীক্ষার হলে সিংহ সদনে ঢুকছে, আমরা তখন পরীক্ষা দিয়ে বেরোচ্ছি। অর্থাৎ পরীক্ষার টাইম তার জানা ছিল না, সে জানতে চায়ও নি। সেটা ফাইনাল ইয়ার নয়, ছিল না বলেই ব্যাক হলো না, কিন্তু পরের বছর সেই জায়গাটা তার ব্যাক এলো। এবং ইনভিজিলেটর ছিলেন আলপনাদি। মানে পিঙ্কু, তুমি তুমি মানে কথা আটকে যাচ্ছে, কিছু বলতে পারছেন না।
তিনি তাড়াতাড়ি বলে তৎক্ষণাৎ ফোন করলেন বিক্রমের মাকে। এরপর আমার ডাক পড়ল তাদের বাড়িতে। আমি ওই বাড়িতে যেতে খুব ভালোবাসতাম, আর সত্যি কথা বলতে তখন হোস্টেলে থাকতাম। মানে বিক্রমের মা কাকিমা বলতাম, সুচিস্মিতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বুধবার আমাদের ছুটি থাকতো, সেটা সারাটা দিন আমি যেন ওই বাড়িতেই থাকি, ওই বাড়িতেই খাওয়া দাওয়া করি, এসব বলতেন। আমার একটাই অ্যাসাইনমেন্ট যে বিক্রমকে সিলেবাসটা বুঝিয়ে দিতে হবে আর একটু পড়াশোনার কথা বলতে হবে। খাওয়া দাওয়াটা ভালো হতো, কিন্তু আসল কাজটা কি হতো সেটা বলাই বাহুল্য। তার কারণ আমরা যখন উপরে চলে যেতাম তখন বিক্রম আমাকে খানিক কবিতা শোনাতো, কিছু ছবি আঁকতো, অসাধারণ কিছু ছবি আঁকতো, সেই সব ছবিগুলো দেখাতো, কোন গান কিভাবে গাওয়া যায় সেসব নিয়ে কথা হতো, মত বিনিময় হতো। এইসব করতে করতে কেটে যেত 80-90% সময়। আমার মনে হতো আমি যে অ্যাসাইনমেন্টটা নিয়ে এসেছি আমি তো অন্যায় করছি, আমি তো সেই কথাটা উঠলোই না। 10% সময় হয়তো পড়াশুনো নিয়ে কথা হতো। এবং কাকিমা বলতেন, পিঙ্কু তুমি কিন্তু মানবেন্দ্রর হোস্টেলে যাও। এইচ ব্লকের পূর্বপল্লী বয়েজ হোস্টেলে এইচ ব্লকে 138 নম্বরে আমি থাকতাম। বিক্রম তার সেই বিখ্যাত সবুজ ঝোলা আর একটা মোটর স্কুটার ছিল, সেটা নিয়ে ঢুকতো। ঢোকার পর সে প্রথমেই যে এসেছে হয়তো সিলেবাস জানতো। কথাটা যখন শুরু হতো সে কিন্তু বলতো, আচ্ছা পড়াশুনোর কথা হচ্ছে, আগে একটা নতুন লেখা শোনাই তোমাকে বলে একটা কবিতা শোনাই। ওর কবিতার হাতের লেখা সব কিছু আমার খুব চেনা, সেগুলো সব শোনানো হলো। আচ্ছা এই গানটা একটু গেয়ে শোনায়, এইটা না একটা নতুন গান, অমুক রাগের ওপর গাইল, এইসব খানিক হলো। তারপর হঠাৎ করে মনে হলো যে না, মা তো একটা কাজে আমাকে এখানে পাঠিয়েছিল, সিলেবাসটা জেনে যেতে হবে, কবে পরীক্ষা, কখন পরীক্ষা। তখন তো আমাদের ওইরকম মোবাইল আসেনি। মানে আমার ফোনটা কাকিমা করতেন, আমাদের পূর্বপল্লী বয়েজ হোস্টেলের একটা কমন ল্যান্ড ফোন ছিল সেখানে। আর এমনিতে ও এসে আমার সঙ্গে দেখা করতো। তারপর যাওয়ার সময় হয়ে যেত, আমাদের হোস্টেলে ঘন্টা পড়ে গেছে, মানে খাবার খেতে যেতে হবে, নইলে কিচেন বন্ধ হয়ে যাবে, এসব ব্যাপার আছে। তো সে শেষকালে যাওয়ার আগে আচ্ছা সিলেবাসটা কোন পেপারে, আমাদের তখন পেপার দুটো করে হাফ ছিল, কোন পেপারে কি আছে সেটা সে নোট করবার জন্য আমি যখন কাগজ এগিয়ে দিতে যাচ্ছি, না ঠিক আছে থাক লাগবে বলে সে সিগারেটের প্যাকেট বের করে একটা অ্যালুমিনিয়াম ফাইলের দুটো দিকে সিলেবাস নোট করতে যখন আমি পুরো অনার্সের সিলেবাসটা বলছি, আমাদের ঠিক পেপার ছিল উপন্যাসের পেপার, সেখানে রবীন্দ্রনাথের চোখের বালি আছে। এই পেপার ছিল রবীন্দ্রনাথের পেপার, সেখানে আবার রবীন্দ্রনাথের ভালোবাসা আছে। সে হঠাৎ প্রচন্ড রেগে গেল, রেগে গিয়ে বলল যে কি আশ্চর্য, কি ব্যাককেলের সিলেবাস, কোন মানে আছে? এই তো একটু আগে চোখের বালি পড়ে আসা গেল, আবার কেন আরেকটা উপন্যাস পড়তে হবে? এইটা আমি বলতে পারবো না, সিলেবাস নির্মাতারা বলবেন। তবে আমার তো মনে হচ্ছে সেটা এই যে ঠিক পেপারে উপন্যাস হিসেবে চোখের বালি ছিল, আর এই পেপারে সবটাই রবীন্দ্রনাথের পেপার, সেই হিসেবে একটা উপন্যাস হিসেবে ভালো হচ্ছে আছে। আর বাদ বাকি অভিযোগ আমার কাছে জানিয়ে লাভ। তো যাই হোক, ইংরাজি হয়ে সেটাকে লিখে না, এগুলো না ঠিক না, একদম না ঠিক না বলে সে তার মতো করে চলে গেল। ইন্টারনাল পরীক্ষা জানতো না কবে কি হবে, তাকে বলে দিতে হতো। এবং এইটাও করতে এমএ ক্লাসে যুথিকাদির হাত থেকে নম্বর পাওয়া ছিল খুব কঠিন, কিন্তু যুথিকাদির হাতে প্রমোদ চৌধুরীর একটা ইন্টারনালে বিক্রম পেয়ে গেল 10-এ 6। সেটা একটা সারা জাগানো খবর চারিদিকে যে বিক্রম 6 পেয়েছে। সবাই খুব দুশ্চিন্তা, বিক্রম কি করে 6 পেল? যুথিকাদির হাতে 6 পাওয়াটা একটা বিরাট ব্যাপার, এটা সুস্মিত বলবে। হ্যাঁ, এইরকম কি করে হলো? আমরা হুমড়ি খেয়ে পড়েছি ওর খাতার দিকে, যে কি লিখেছে এমন যে ফার্স্ট ক্লাস মার্কস পেয়েছে। তো যেটা বুঝলাম যে প্রমোদ চৌধুরী থাকলেও ঘাবড়ে যেতেন সেই গদ্য করে, কারণ এমন শব্দ সে সেখানে প্রয়োগ করেছে প্রমোদ চৌধুরীকে হার বানিয়ে দেয়। তার মধ্যে একটা শব্দ আমার এখন মনে আছে, সেটা হচ্ছে সুদম সাপেক্ষ। এইসব শব্দ শুনেই কিনা জানি না,
যুথিকাদি তাকে 10-এ 6 দিয়ে দিয়েছিল। এইসব হাজারো গল্প, সব গল্প তো বলা যাবে না, কিন্তু অনেক অনেক গল্প, সেজন্যই আমি একটু অন্যদিকে গল্প বলি। আমাদের একটা বন্ধু সভা বলে সভা হতো এই সুতাপাটি কোয়ার্টারে, ওই ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের পিছন দিকে কোয়ার্টার। আমরা যেতাম নিয়মিত, কলকাতা থেকে বা বাইরে থেকে অনেকে আসতেন, যখন যারা আসতেন, শঙ্কর ঘোষ সবাই প্রায় এসছেন, শক্তি চট্টোপাধ্যায় এসব। তো সেখানে সুতাপাটি একদিন বললেন যে আজকে আমার ছাত্রীরা চা বানায়, এবার ছাত্ররা চা বানাবে, আজকের ছাত্রদের চা বানানো পায়। তার মানে আমি বিক্রম খুব উৎসাহের সঙ্গে উঠে এলো, হ্যাঁ চা বানাবো, হ্যাঁ নিশ্চয় নিশ্চয় সুতাপাটি, আমি নিশ্চয় চা বানাবো। উঠে আসার পর সে বলল, আচ্ছা সুতাপাটি চাটা বানাতে হয় কিভাবে? সুতাপাটি বললেন, ওখানে জল গরম করবে খুব গম্ভীরভাবে, মানে একটা কৃত্রিম ছদ্ম গাম্ভীর্য নিয়ে। তুমি জল গরম করবে, জল গরম করার পর পাতাটা দেবে, ঠিক 5 মিনিট হয়ে যাবে, তারপর সেখানে 5 মিনিট, আচ্ছা 5 মিনিট না, 5 মিনিট, আচ্ছা এই ঘরে তো কোনো ঘড়ি নেই, ঘড়ি চারিদিকে ঘড়ি খুঁজতে বেরিয়ে 5 মিনিটটা 5 মিনিটই হতে হবে। বিক্রম করে ঘড়ি পড়তে হবে। আমার এটা মনে হয় যে পরে ভেবে দেখেছি, আমার মনে হচ্ছে যে এই যে ব্যাপারটা, যেটা মনে হচ্ছে খুব হাসির ব্যাপার, সময় সম্পর্কে ওর এই ব্যাপারে একটা নিজস্ব সম্পূর্ণতা আছে। মানে ওর সময়ে ও চলত, সময়ের হাতে ও কখনো চলত না, মানে একেবারেই মন্দাক্রান্ত একটা নিজস্ব চলন ছিল তার, সেই মতো সে চলত। একদিন গান গাইতে গাইতে অনেক রাত হয়ে গেছে, হোস্টেলে যাদের ফিরতে হবে তাদের ফিরতে হবে, সুতাবাদী একটু চঞ্চল হয়ে উঠেছেন। এটা একদম পরের দিকে নিমাই চট্টোপাধ্যায় বিবিসি লন্ডনে, আর বিক্রম কথা বলেই যাচ্ছে, এটা একদম শেষের দিকে কথা। আর একটা কথা আমার মনে আছে, সেটা মৌরা তখন হোস্টেলে নিশ্চয়ই চলে গেছে, সেটা আমি আছি হোস্টেলে, জয়দা এসেছেন, জয় গোস্বামী বিক্রমের গানের খুব ভক্ত। তা আমার ঘর থেকে বেরিয়ে এই ঠিক পূর্ববর্তী যে মেলার মাঠ, ওই মেলার মাঠে ওই যেখানে বাউল মঞ্চ, ওইখানটাতে এসে বিক্রম গান ধরলো। ও খুব যে গানটা গাইতো সেটা নিভৃত প্রাণের দেবতা, কতবার যে শুনেছি ওর গলায় ইয়ত্তানি, আর আরো অনেক গান। খুব সম্ভবত সেদিন এই পরবাসে রবেকে এইরকম কোনো একটা গান আমি দেখছি, খুব সীমিত আলো, মানে সেরকম পূর্ণিমা বোধহয় নয়, কিন্তু একটা হালকা চাঁদের আলোটা আছে। জয়দা এমন আবেগাপ্লুত হয়ে, মানে প্রায় জড়িয়ে ধরে যে তুমি কি গাইলে। এই কি গাইলের ব্যাপারটা, এইটা আমাদের অভিজ্ঞতায় প্রায়শই আমাদের অনেক লেখা, আমি প্রথম শ্রোতা, এবং অনেক কিছু, অনেক গান, প্রথম গানটা তুলেছে আমাকে, সে শোনাচ্ছে, এরকম আমার সৌভাগ্য হয়েছে অনেক কিছু। এখন আমার পরে মনে হয়েছে, কারণ এত অপ্রত্যাশিত চলে যাওয়ার ব্যাপারটা, যে আমার মনে হয়েছে যে গানের সিলেকশন, রবীন্দ্রনাথের গান নিয়ে, এখানেও একটা কথা বলি, গান নিয়ে, রবীন্দ্রনাথের গানের গায়ন নিয়ে ওর একটা নিজস্ব মত তৈরি হয়েছে, এবং সেটা খুব প্রাতিষ্ঠানিক, খুব মানে একেবারে স্বরলিপি সেইটি নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারটা নয়, কিভাবে তুমি ভাবকে ইন্টারপ্রেট করবে, করতে গিয়ে তুমি কোনখানে কি স্বাধীনতা নেবে ইত্যাদি। এই প্রশ্নে অনেক প্রবীণ প্রাজ্ঞ ব্যক্তির কাছেও হয়তো খানিকটা তিরস্কৃত হতো। একটা লেখার সূত্রে তো এটা আমি খুবই বলবো, যে লেখাটা আমি দিয়েছিলাম শিলাদিত্যকে, তারা প্রকাশ করেছিল। সেই লেখাটার নাম ছিল তোমার কথা হেথা কেহ তো বলে না, অথবা দাদা রাজা বলেন। সেই লেখাটা বেশ সাজালো লেখা, সেইখানে ও অনেক কথা বলে বেশ তীব্র এবং তীক্ষ্ণভাবে, কিন্তু তারই মধ্যে গান নিয়ে তার নিজস্ব ভাবনা পরিচয়টা আছে। আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের যে গানগুলো গাইত,
সে দুঃখ রাতের গান হোক বা যাই হোক, এমনকি বসন্তের গান, ফাগুন হাওয়ায় হাওয়া, এই গানটার ভিতর থেকেও যেভাবে বসন্তের খুব ভিতরে অন্তর্লীন একটা দুঃখবোধকে প্রকাশ করতে পেরেছিল, সেইটা আর কারো কাছে পায়। মনে হচ্ছে গানগুলোর সিলেকশনের ক্ষেত্রেও একটা কোথায় যেন ওর জীবন দেবতা এই গানগুলো থেকে গাইয়ে নিয়েছে, এরকমই মনে হতো। পরে আমিরের সঙ্গে কথা বলে আমার এটা মনে হয়েছিল। যাই হোক, এইগুলো অনেক অনেক গল্প, কিন্তু গোটা ব্যাপারটা এত গম্ভীর নয়। খুব দুষ্টুও ছিল, অসাধারণ জোকস বলতো, আর জোকসে তার জড়িদার অভ্রতা, অসাধারণ জোকস। অভ্রতা হয়তো কিছু কিছু বলবেন এরপর। তো সেগুলো তো ছিল। আমাদের সময় আমাদের ডিপার্টমেন্টে একটি আধা পাকলা ছাত্র ছিল, তো তারকে নিয়ে তার অনেকগুলো সে একটা কাণ্ড করে বসলো। তাকে শুধু খেপাবার জন্যে তার নামে কতগুলো কাব্যগ্রন্থ, মানে কাল্পনিক সব, ম্যাডোনার চিন্তাধারা ভালো, অষ্টাদশী কলসি ভেসে যায় ওই, এইসব হচ্ছে তার। সেই ছেলেটি যেন লিখেছে এই কাব্যগুলো, এবার তা নিয়ে একটা কাল্পনিক রিভিউ বড় করে লিখে পারল বিক্রম, এবং সেটা শোনানো হলো। শোনানোর পর সেই ছেলেটি বলল একজন মাস্টারমশাইয়ের নাম করে, অমুক তাকে গিয়ে বলে দিচ্ছি, তত তার পিছনে লাগা হলো। মানে এই জাতীয় দুষ্টুমিও ছিল। আবার একটা অদ্ভুত ধরনের, বিক্রম কখনো রাতে ঘুমতো না, বিক্রম একেবারেই নিশাচর। সূর্যোদয়ের কথা উঠলে কেউ কেউ যখন বলেন যে সূর্যোদয় এর মধ্যে উঠে পড়া দরকার, তখন বিক্রম বলতো সূর্যোদয় আমার উঠে পড়ার দরকার হয় না, কারণ আমি তখন জেগেই থাকি, সূর্যোদয়ের পর আমি ঘুমোতে যাই। তো সারা 11টা 12টা 1টা পর্যন্ত ঘুমোতো সারাদিন, মানে প্রথম বেলাটা। আর ঘুমোতে যেত তো রাত পার করে, সারা রাত জেগে ছবি আঁকতো, গান গাইতো, আবন্ন। তো একটা হতো কি, আমরা যখন সংসার টংসার হয়েছে সে সময়, ও মৌয়ের হাত থেকে মাঝে মাঝে খাবার ফরমাস দিত, এবং এর মধ্যে একটা কোড ছিল। কোডটা হচ্ছে, মৌ আমি উচ্ছে ভাত খেতে চাই। এই উচ্ছেটাকে মনে মনে ওর ইচ্ছেতে কনভার্ট করে নিতে হবে, তারপরে ও ইলিশ খেতে চাইছে। এই ইচ্ছেটা মানে আমি বাজারে গিয়ে যখন দেখলাম ইলিশ, একদিন ফোন করেছি ল্যান্ড ফোনে, মোহনদা ধরেছেন। মোহনদাকে বললাম যে কবি কি ঘুমোচ্ছে? হ্যাঁ, কবির তো এখনো সময় হয়নি জায়গা। আমি বলবেন যে উচ্ছে ভাতের নেমন্তন্ন, চলে আসে গেল। এরকমটা হয়েছে অনেকবার। তো এইসব নানা রকম, কিন্তু সব মিলিয়ে যেটা হলো, মানে আমি অনেকক্ষণ সময় হয়তো বলে ফেলছি, আসলে এত কথা ভিড় করে আসে। অগ্রদাম খেয়ে ধরিয়ে দিচ্ছেন, কিন্তু সব কথা বলছি না আজকে। অগ্রদাম তুমিও একটু বলো। এই যেমন একটা কথা, 2009-এ সম্ভবত 9ই মার্চ যতদূর মনে পড়ে, তখন আমাদের দুপুরবেলাটা ছুটি থাকতো, আমরা ঘুমোতাম। সেই সময়টা শুয়ে আছি, এমন সময় আমার তখনকার নোকিয়া ফোনে ফোন এলো। ফোনটা দেখছি বিক্রম তখন হসপিটালে ভর্তি, মানে মাসাধিককাল হসপিটালাইজ ছিল। 14ই মার্চ 2009 চলে গেল, তার আগে মাসখানেকও হসপিটালাইজ। খবর নেই, খোঁজ পাই, কথা হয়, হ্যাঁ একটু বেটার। 9 তারিখে আমাকে যে লাস্ট ফোনটা করে, সেই ফোনটা আমার এক্ষুনি মনে পড়ছে না। ও বলল, আমার কলমের ডগায় একটা শব্দ এসে গেছে, শব্দটা আমি লিখে ফেলেছি কবিতা, কিন্তু শব্দটার মানে জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এই শব্দটা লাগবেই লাগবে। হ্যাঁ, সেই শব্দটা আমি তখন নোট করে রাখি, ভুলে গেছি এখন। কিন্তু আমি তখন ওকে কিছু একটা উত্তর দিয়েছিলাম। তারপর জিজ্ঞেস করলাম, ফিরছ কবে? বলে খুব তাড়াতাড়ি। এই খুব তাড়াতাড়িটাই হচ্ছে 14ই মার্চ, সম্পূর্ণ অন্যভাবে ফেরা। আসলে ওর যেটা হয়েছিল, অনেকেরই কৌতূহল যে কি হয়েছিল। ওর যেটা হয়েছিল সেটা হচ্ছে পায়ের যে ডিম, মানে মাসেল, যেটা কাপ মাসেল বলে, কাপ মাসেলটাকে বলে সেকেন্ড হার্ট বলে মানুষের। হার্ট অ্যাটাক যেমন হয়, ঠিক একই জিনিস, মাসেলে একটা ব্লকেজ হয়,
কাপ মাসলে ওর একটা ব্লক হয়েছিল, একটা না দুটো পাই হয়েছিল, কেননা ওর উপসর্গটা ছিল হঠাৎ করে খুব ঝিঝি ধরে গেল, এবং সেই ঝিঝিটা তো আমাদের একটু ধরলে আমরা পাটা ছাঁকানি দিলে চলে যায়, সেটা কিন্তু ওর যায় না, এবং তারপরে ওকে হসপিটালাইজ করা হয়। অনেকদিন ফিজিওথেরাপি চলে, ফিজিওথেরাপির পর ওখানে একটা শক দেওয়া হতো। আবিরের ভাষ্য অনুযায়ী, আবির মানে ওর ভাই, আবির বলে যে ওই শক দেওয়ার সময় যেটা হয় সেটা হচ্ছে ক্লটটা ওখান থেকে সরে যায়, গিয়ে ডাইরেক্ট হার্টে অ্যাটাক করে দেয়, অর্থাৎ ম্যাসিভ অ্যাটাক হয়ে যায়, যার জন্য সকালে চলে যায়, সেটা তো বিরাট ক্ষতি। যাই হোক, সব মিলিয়ে বিক্রম একটা ফেনোমেন। বিক্রম জানি না থাকলে আজকে বাংলা সাহিত্য এভরিথিং, কবিতার ক্ষেত্রে, গান, সব জায়গায় সেটা একটা অন্য উচ্চতা পেত বলে আমাদের ধারণা, একটা অন্য ধারা সে তৈরি করতে পারত। এইটা আমাদের সবার একটা খুব বড় লোকসান। আমরা এই স্মরণ করে এইভাবেই একটু একটু করে বিক্রমকে আমাদের মনে ধরে রাখি, এবং আমরা তোমাদের মধ্যে চালিয়ে দিতে চাই। অনেক বহু বিখ্যাত প্রতিভা অল্প বয়সে চলে গেছে, বিক্রমও সেই সাথে একজন, কিন্তু তার একটা ধারাবাহিকতা যদি তৈরি হয়, কারণ এই লোকসানটা কোনোভাবে পূরণ করা না। বিক্রমকে তো সবসময় ভালোবাসি, তোমরা ভালো থাকো। এইটা হচ্ছে বিক্রমের প্রথম হচ্ছে কাব্যগ্রন্থ দৃশ্যান্তের রং। এটা আমি এক্ষুনি ওর খুঁজে পেলাম না। এই দৃশ্যান্তের রঙের এইটা হচ্ছে বিক্রমের হ্যান্ড রাইটিং। বিক্রম সিংহ 28/2/94 শান্তিনিকেতন আমাকে উপহার দিয়েছিল। আমি ওই লেখাটা লিখেছি যে বিক্রম মোটা কালিতে লিখত, মানে ওর সব কিছুর মধ্যেই শিল্পী জনচিত একটা ব্যাপার, সব কিছু মোটা আর্টিস্টের। যেমন ও বিক্রম বাংলা লিখত ভি দিয়ে বিক্রম, ও বাংলায় লিখত সিংহ, সিং লিখত না। পরে এখন ওর সিডিটিডি গুলোতে সিং খাঙ্গুড়া লেখা হয়, কিন্তু ও নিজে সবসময় বিক্রম সিংহ লিখত। আর এই কালিটা ছাড়াও লিখত না, লেখার পর একটা স্কুইগল মানে এরকম একটা কুণ্ডলীর মতো করে দিত সমাপ্তি সূচক। এবং আরো এরকম অনেক কিছু আছে, যেমন আমি লিখেছিলাম সাদা বানানটা বিক্রম নিজে সবসময় তালবস্যা দিয়ে লিখত। তো আমি বলেছিলাম দন্তেশ্বর তো লিখি, সফেদ থেকে যদি সাদা হয়, শ্বেত থেকে বলে ও ব্যাকরণের ধারই থাকতো না। ওর বক্তব্য হচ্ছে দেখো তালবস্যা দিয়ে না লিখলে শ্বেতত্ব উঠছে না, দন্তেশ্বর দিয়ে যে সাদাটা ফ্যাকাশে সাদা, অর্থাৎ তালবস্যা দিয়ে লিখবো। এইরকম ব্যাপার, মানে সব মিলিয়ে একটা ব্যাকরণ ছুট মানুষ, কিন্তু তার যে অনুশীলন এইসব জায়গায় কোনো ফাঁক থাকে নেই। সব মিলিয়ে হয়তো তোমরা একটা ধারণা করতে পারছো বিক্রম কেমন ছিল। আমি এখানে এসে পৌঁছলামই দেরিতে, কারণ এই লেখাটা আমাকে পেয়ে বসেছিল। হঠাৎ বিক্রমকে নিয়ে লিখতে ইচ্ছে হলো, এবং সেই লেখাটা শেষ না করে বাড়ি থেকে বেরোতে পারিনি। তার জন্য মনে হচ্ছে যে আজকে শুধু বিক্রমের জন্য লেখাটা পড়া উচিত। বিক্রম আমার বন্ধু। সুতোবাদীর কোয়ার্টারের ভিতরের ঘর, 1 বছরের রায় বিছানায় বসে খেলছে, আমি খাওয়াতে বসেছি ওকে। বাইরের ঘরে সকলে আড্ডা দিচ্ছে। সেদিন আমাদের রিসার্চ স্কলারদের পিকনিক। বিক্রম উঠে এলো ঘরে, মোড়া টেনে বসলো খাটের পাশে, আঙুল দিয়ে রায়ের গাল ছুঁলো। রায়ের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে ধরে নিল বিক্রমের হাত। বিক্রম তাকিয়ে রইল স্নেহ। তুইও শেষে মা হয়ে গেলি সুস্মিতা।
এবার তুই একটা বিয়ে কর, তোর মতো একজন মেয়ে পেলেই করবো। খুব ইচ্ছে বিয়ে করার, কিন্তু মেয়েটাকেই যে পাচ্ছি না। হা হা করে হাসছে বিক্রম। আমি ওর গালে ঠোনা মেরে বলছি, দূর হ। সেদিন অনেক রাত পর্যন্ত একটার পর একটা গান নিয়েছিল বিক্রম। চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পাড়াপাড়ি ও চাঁদ। ওর চোখের কোণে জলের আভাস, নিস্তব্ধ করে আমরা কেবল গজন। রাত চড়া পাখির ডাক, অন্ধকার পথে ঘুমন্ত মেয়ে কোলে ফিরছে যখন, তখন বিক্রম নয়, ওর গান ছিল আমার সঙ্গে। বিক্রম, ও বিক্রম, তাড়াতাড়ি আয়। আমার ডাক শুনে প্রাণপণে ছুটছে ও, মাধবী বিতান পিছনে ফেলে পুরনো ঘন্টা তলার দিকে। আমি তো এত চটপট লিখেছি, এখন হঠাৎ মনে হচ্ছে যে রবীন্দ্র চর্চা মানবেন্দ্র বলল, যখন আমরা ক্লাস 9-এ পাঠভবনে অতিরিক্ত বাংলায় রবীন্দ্র চর্চা নিয়েছিলাম আমি আর বিক্রম, তো ওই ক্লাসে বলা ছিল, বিক্রমের ওটা আদেশ ছিল যে সুস্মিতার পাশে কেউ বসবে না, ওই বসবে, মানে ওটা বসতে দিতেই হবে, অন্য কেউ এসে বসলে তাকে উঠিয়ে এসে বিক্রম বসবে। কি হয়েছে বল, হাঁপিয়ে গেছে বন্ধুরাম, মুখ লাল হয়ে গেছে। আমি দুহাত অঞ্জলি করে ধরলাম ওর দিকে। এই দেখ, হাতের মধ্যে এক গোছা দিন ফুল। বিক্রম আমার হাত দুটো ধরে নাকের কাছে নিয়ে মুখ করে নিঃশ্বাস নিল। আহ, হিমের রাতে ওই গগনে দ্বীপ বিড়ে হেমন্তিকা পড়ল গগন আঁচল ঘিরে ঘিরে ঘিরে। আমাদের গান কোনোদিন পুরোতো না বলেই সন্তশালায় থেকে শ্রীসদন, শ্রীসদন থেকে মাধবীর হস্টেল থেকে আবার শ্রীসদন, লাল কাপড়ের পথ পেরিয়ে পেরিয়ে আমার বন্ধু ছিল বিক্রম। ও ছিল বাড়ির ছেলে আর আমি হস্টেলের মেয়ে। বিক্রমের মা বিকেলে হাঁটতে বেরিয়ে আমাকে পেলেই অভিযোগ করতেন, পিঙ্কু তো একদম পড়াশোনা করে না, কেবল ছবি আঁকে, ওকে বোঝাবে, তুমি তো বন্ধু। আমি ঘাড় কাত করে সম্মতি জানাতাম। বিক্রম বলতো, তোর ঘাড় ভেঙে যাবে কিন্তু এত ফেলানো। তখন আমার আর মৌয়ের বিয়ের পরীক্ষা সামনে। বিক্রম মানবেন্দ্রদের এমনি পরীক্ষাও সে বছরে। বিকেলবেলা মৌ, মানবেন্দ্র আর বিক্রম নিয়মিত আসে আমার বাড়ি। সামনের বারান্দায় দড়ির দোলনায় বসে আমরা দোল খাই, যে যার লেখা কবিতা পড়ি, নতুন বই যা পাই তাই পড়ি, আর বিকেলের আড্ডায় উল্টো দিই। কাপ কাপ চা দিই, আর একই কথা 100 বার 100 ছলা তলায় বলি, আমাদের বন্ধুত্ব কোনো দিন শেষ হবে না। একদিন বিকেলে বিক্রম বলল, আজ শুধু সুস্মিতা কবিতা পড়বে। আমি আমার কবিতার খাতা নিয়ে বসলাম, একটা কবিতা পড়ি, আর মন মানবেন্দ্র বিক্রম তার ব্যাখ্যা করে। হঠাৎ বিক্রম আমার একটা কবিতা শুনে বলল, এই কবিতাটার ভাবনা খুব সহজ। ও নিজের মতো করে বলেই চলল। অনেকক্ষণ পর থেমে বলল, কি রে, ঠিক বলেছিলাম? আমি বললাম, একদম। ও অবাক হলো, পুরো কুচকে তাকালো, কি যেন ভাবলো, তারপর গলা তুলে বলল, হ্যাঁ, এটাই তুই বলতে চেয়েছিস। আমি বললাম, মোটেই না। ও বলল, মানব না, সেটা তোর ব্যাপার, আমার মুখে কথা বসাবি না। চুপ করে গেল। যাবার আগে বলল, সত্যি তোর কথা আমি বুঝতে পারছি না। মানবেন্দ্র এগিয়ে এসে তাড়াতাড়ি বলল, কাল সুস্মিতা ওর কথা আমাদের বলবে, আজ চল, রাত হয়ে গেল। পরদিন মানবেন্দ্র আসার আগেই বিক্রম এসে হাজির। দোলনাটা দখল করে নিয়ে বসলো, গুনগুন করে গান ভাজতে শুরু করলো। আমি চা বানাতে উঠে গেলাম। নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ আমার, হৃদয় তোমারে পায় না জানিতে রয়েছ হৃদয়। সুরের কান্ডারি বিক্রম গলায় সুর তুলে পায়ে পায়ে রান্নাঘরে হাজির। আমার হাত ধরে টেনে নিয়ে এলো বারান্দায়। রাগ করছা, পরে হবে, আগে হাতটা পা। এই না, একটা কাগজের প্যাকেট রাখলো বারান হাতের পাতায়। খুলে দেখি ওর কবিতার বই, ছাতিমকে লেখা চিঠি। প্রথম পাতায় পেন দিয়ে লেখা একটা কবিতা। লাজুক হেসে বলল, আজই লিখেছি। দুর্বাদল মাঠে মাঠে পুরুষ বন্ধুর মতো শ্যামল সরলতা কত আর এইখানে।
মৃত্যুর অধিক যেন মরণ বুকে ঠেলে শুয়ে আছো। দুর্বাদল জানে তোমার অলিন্দে আজও যত দূর গ্রহণীয় তার আকাঙ্ক্ষার স্বর কেন বাজে। অলিন্দ ছাড়িয়ে ঘর, আসবাব, পেয়ালা, পিরিচ, চিড়ে কোঠা রহস্য ছুঁয়ে নেমে যাওয়া আবার বহিল। তুমি সুখের অধিক যেন বিহ্বল ভরসে চেয়ে আছো, চেতনা শরীর ছাওয়া দুর্বাদল শ্যাম। পড়তে পড়তে মুখ তুলে তাকিয়ে দেখি বিক্রম এক দৃষ্টিতে তাকে চেয়ে আছে। এবার বল, তোর কথা আমি বুঝতে পারি তো? বিক্রম, তোর কথা আজই তোকে বলি শোন। বিক্রমের সঙ্গে আমার শেষ দেখা মাঘমেলার দিন। বিক্রম তখন কিছু একটা লোহার দোকানে কিনছে জিনিস। আমার দিকে তাকিয়ে বললো, জানিস তো এখন আমি ভাস্কর্য করছি, কারণ আমি ক্লাস 9-10 আমার বিষয় ছিল ভাস্কর্য। তো আমি বললাম, আর কত বিক্রম, আর কি কি করবি? আমি বলেছিলাম খুব ঠাট্টার ছলে, কিন্তু তাকিয়ে দেখলাম যে খুব একটা ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি জানি না যে সেটাই আমাদের শেষ দেখা। বিক্রম, তাই আজ তোর কথা দুটি বলি শোন। আবারও কত বন্ধুতা আছে দাও শোনো। গাছেদের ভিতরে অন্ধ ভালোবাসার কথা বলে। তোমাকে প্রতিদিন ছুঁয়ে আছি, তোমারই সামনে মৃত্যুময় লিখেছি এখানে। আর ছুঁয়ে দেখা হয়তো এখনো কিছু হিমঝুড়ি পড়ে রয়ে গেছে। সুস্মিতা আমাদের পুরোনো দিনের অনেক মুহূর্ত একদম চোখের সামনে ভাসিয়ে তুলল। আসলে বিক্রমকে নিয়ে কথা বলতে গেলে গান নিয়ে যেমন বলতে হয়, তেমনি তার কবিতা পাঠ না করলে হয় না। আমি মৌকে বললাম কবিতাটা পড়ার জন্য, মৌ চাইল না পড়তে। আমরা প্রথম দিকে বিক্রমের কবিতায় অনেক গাছ, পাতা, ডাল, শিকড় এইসব শব্দ ঘুরে ফিরে আসতো বলে ঠাট্টা করে বলতাম ভেষজ কবি। এইসব ঠাট্টা তো হতোই, কিন্তু হয়তো তার মধ্যে দিয়ে শিকড় ছোঁয়ার একটা চেষ্টা তার ছিল। আমি একটা কবিতা, ছোট্ট কবিতা পড়ছি। এটা আমাদের এই বন্ধু সভার স্বজন বলে একটা পত্রিকা প্রকাশিত হতো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন সম্পাদনা করতাম। এইটা তৃতীয় সংখ্যা পৌষ 1404 স্বজন পত্রিকা একটা সংখ্যা, সেখানে প্রকাশিত হয়েছিল। কবিতার নাম নীলাঞ্জন ছায়া। সম্ভবত ছাত্রকে লেখা চিঠিতে আছে কবিতাটা, এই বইতে এই কবিতাটা আছে। তোমার রচনা এক দিঘির সমান, বলো নীলাঞ্চল ছায়া, মাটি ছেড়ে নেমে গেছে অন্বেষণে ছায়ার ভিতরে। দূরত্বের আরো আরো দূরে কোনো নিহিত গানের পায়ে পায়ে, ছায়া ঢাকা স্নান, ঋতুগান, আহা মেঘ, শিলার নিকষ মেঘ, নীলাঞ্চল ছায়া বেদনার। সম্বিত ফেরে না দেখো, ফেরে না আমার কিছুতেই। ঘুমের গহনে জলে হ্যারিকেন, আলখাল্লা মেঝেতে লুটোই, ঘন হিম আকাশের মতো দেয়াল জড়িয়ে আমি মৃত্তিকার স্বাভাবিক পৃষ্ঠে উঠে আসতে চাই। তো দিঘির ব্যথিত জল টেনে নেয় শিকড়ের গায়ে। জল, শুধু জল, অন্ধ জলের নিচে অস্থি ঘুরে ঘুরে বলে, এসো এসো, বোধে এসো, ঋতুগন্ধ ছুঁয়ে যাও, শুশ্রূষার মতো তুমি ছায়া দাও ছায়ার ভিতরে। সঙ্গীত ফেরে না দেখো, ফেরে না আমার কিছুতেই। 12 জুন 1997 লেখা। এরপর আমরা গানে চলে যাব। দুটো ঘটনা একটু বলি কেবল।
একটা ঘটনা যেটা আমি মানবেন্দ্রকে একটু প্রম্পট করবার চেষ্টা করছিলাম, মানবেন্দ্র বলল না। এই গল্পটা হয় মানবেন্দ্র নয় বিক্রম কারোর মুখেই শোনা, আমি তার সাক্ষী নই। গল্পটা এরকম যে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াচ্ছেন অধ্যাপক অমিত্র সুদন ভট্টাচার্য, এবং বিক্রম যথারীতি সেই ক্লাসে অর্ধেক মন দিচ্ছে অর্ধেক মন দিচ্ছে না। ফলে কি ভেতরে ঢুকছে কি ভেতরে ঢুকছে না কেউ জানে না। কিন্তু যখন ইন্টারনাল পরীক্ষা এলো তখন অমিতদা প্রশ্ন দিয়েছিলেন যে যে কোনো দুটি লাইন তুলে ব্যাখ্যা করো। তো পরে নাকি অমিতদা বলেছিলেন যে বিক্রমের লাইনগুলো অমিতদা শ্রীকৃষ্ণ কীর্তনে খুঁজে পান, খুঁজে না পেয়ে নিজের সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তন ছেড়ে পুঁথি অব্দি খোঁজ করেছিলেন যে দুটো লাইন আমি মিস করে গিয়েছিলাম কিনা। এই হচ্ছে বিক্রম। হ্যাঁ, মানে শোনেনি কিন্তু রচনার কৌশলটা এমন করে ওই অন্যমনস্কতায়ও ভেতরে নিয়ে নিয়েছে যে অমিত্র সুদন ভট্টাচার্য গল্পটা যদি সত্যি হয় তাহলে তিনি ছুটেছেন পুঁথি পর্যন্ত। আর দ্বিতীয় গল্পটার কথা মানবেন্দ্র বললেন, বিক্রম তো মোহনদার ছেলে, মোহনদা একেবারে মানে শিখ, ওরা বিক্রম সিং খাঙ্গুরা। বিক্রম আমাকে দেখলেই ধরতো যে আমরা তো সর্দারজি জোকস বলবো, এবং আমি তখনও ভীষণই চর্চা করতাম, 7টা 8টা রোজ একদিন সন্ধ্যাবেলা শুনিয়ে দিতাম। পরদিন এসে রিপোর্ট দিত, অভ্রদা এইটা 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 বাবার খুব ভালো লেগেছে। আচ্ছা, এবার বাপ্পা গান গাইবে। বাপ্পা 2003 সালের MA বিভাগের, এবং বিক্রমকে কেন্দ্র করে যে বিভাগীয় গোষ্ঠী, বিক্রম যে খুব বিভাগীয় এরকম তো বলা যাবে না, কিন্তু তাদের ছোঁয়া বাপ্পা ওখানটা পেয়েছে বা অনেকটাই পেয়েছে একটা সময়। বাপ্পাকে অনুরোধ করছি দুটো গান গাইবার জন্য। বাপ্পা শুধু এই কারণেই আজকে জলপাইগুড়ি থেকে এসেছে।
পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে। আমি সে তো আকুল আলোয় দিশাহারা রাতে সেই পথ হারানোর টানে অঘুরে পথ আপনি টানে দিক ভোলাবার হাসে কালে চোখের জলে লাগলো উষা, শ্রাবণী, বাপ্পা এবং সুভাষ চারজনই বিভাগের প্রাক্তনী। তারা মিলে সামনের স্বর্ণালিকার দ্বিতীয় দৃশ্যটা গাইছে।
সাধনা কাহার জন্যে, তোর সাধনা কাহার জন্যে, যে আমার দিয়েছে দান, দিয়েছে দান, বছর হারা দিয়েছে দান,
আমাকে দিলেন মানুষের তৃষ্ণা মেটানো সম্মান বাছা মন্ত্র করেছে বাছা মন্ত্র করেছে দেখা পেলেন লোকালয় সব দেশেতে ঘুরে ঘুরে দেখা পেলেন লোকালয় পাখি কোথায় দূরে গেছে সেই নিরানন শোকে ঘুম নেই তার চোখে উজাড় ফিরিয়ে এনে দিতেই হবে তোকে উজাড়
ফিরে এমন কি জানি উড়ো পাখি আসবে ফিরে এমন কি জানি মিথ্যে ওজোর শুনবো না উড়ে না তোর রানী জাদু করে মন্ত্র করে ফিরে আনতেই হবে খালাস পাবি তবে প্রচারণের গুণ খালাস পাবি তবে প্রচারণের গুণ ওই কথাই আমি ভয় করে ভয় করিয়া পাছে সাহস জানে পাছে নিজের আমি মূল্য ভুলি এত বড় স্পর্ধা আমার কি আশ্চর্য এই আশ্চর্য সেই ঘটিয়েছে তারও বেশি ঘটবে নাকি আসবে না আমার পাশে বসবে না আধো আঁচলে আমি ভয় করিলে মা ভয় করিলে কি অসীম সাহস করবে কি অসীম সাহস করবে আমার সাহস তার সাহসের নাই তুলনা কেউ যে কথা বলতে পারেনি তিনি বলে দিলেন কত সহজে জল দাও জল দাও জল দাও ওই একটু আর দেখতে কত আলো করে দিল আমার সারা জন্য আর দেখতে কত বুকের উপর কালো পাথর চাপা ছিল যে সেটাকে ঠেলে দিল উঠলি উঠল রসের ধারা Namo ওই যে তিনি চলেছে সবাই
দোহাই লুকিয়ে রও নদীরে দোহাই না দোহাই আমার সকল ওর জাগরণ নইলে ফিরে আয় যদি সৌগত প্রস্তুতি নিচ্ছে। এই সময়টুকুর মধ্যে আমরা বিক্রমের একটা গান ইউটিউব থেকে শুনে নিই সবাই, কেমন? হাতের কাছে যা পেলাম সেরকম একটা গান একটু শোনাই। মার্চ আবার আমরা বসবো, তার আগেও হতে পারে। 14ই মার্চ
আবার আমরা বিক্রম সিং খাবড়া মিউজিক ক্লাবের এরকম একটা অনুষ্ঠান ঘরোয়াভাবেই করব। সালে সৌগত পাশ করেছে, আমার মনে হয়েছিল আরো করবো, জিজ্ঞেস করে নিই। শিমুল পাল। এবং সৌগতকে আমরা বিভাগের নানা অনুষ্ঠানে নানা সময় নানাভাবে অত্যাচার করি, এবং সৌগতর ওপর আমার খুব মানে অনায়াস একটা দাবি আছে, মানে যখন খুশি বলি যে সৌগত চলে আয়, মানে কখনো সৌগত আমাকে বলেনি যে দাদা আমার ওই কাজটা আছে, মানে আমি নিশ্চিত যে ওর নিশ্চয়ই কোনো না কোনো কাজ থাকে, তারপরেও আমাকে না বলতে পারে না। কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম, এবং মানে আমরা এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের ওপরই রইল, কিন্তু সৌগত শুধু রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গত করে না, সৌগত পুরোদস্তুর ক্লাসিক্যাল চর্চাও করে। শান্তিনিকেতনে আমরা অনেকেই জানি যে এই মুহূর্তে শান্তিনিকেতনে যারা এসরাজের চর্চা করছে তারা প্রায় সকলেই বুদ্ধদার ছাত্র। সৌগত তেমনই, ওর সঙ্গে আজকে তবলায় সহযোগিতা করবে সন্দীপ মণ্ডল। সন্দীপ আমাদের অতিথি। আচ্ছা, তাহলে বিশ্বভারতীর মধ্যেই রইল। বেশ, সৌগত বলে নেবেন যে কি বাজাবেন। দু একটা কথা একটুখানি বলতেই হয়, সেটা হচ্ছে যে এসরাজ এই যে যন্ত্রটা আমি এখন যেটা ধরে আছি, এই যন্ত্রটা তৈরি করেছিলেন শান্তিনিকেতনেরই মানুষ, আর তার সঙ্গে বাংলা বিভাগেরও একটা যোগাযোগ ছিল। তিনি হচ্ছেন রণধীর রায়, যার স্ত্রী আলপনা রায় বুনিয়াদি আমাদের বাংলা বিভাগে আমরা তার কাছে পড়েছি। আর বিক্রম দা, যার জন্য আজকে এই অনুষ্ঠান, বিক্রম দার ভাইও কিন্তু একজন প্রখ্যাত এসরাজ বাদক। তো আজকে বাংলা বিভাগে এইরকম একটা অনুষ্ঠানে এসরাজের সঙ্গে যুক্ত দুজন মানুষ আছেন, আর আমি দুজনকেই স্মরণ করে যন্ত্র আজকে বাজাতে চাই। তো রাগ মুলতানি।
Thank you.